আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে মনে হয়, তাই তো? Yes, স্ক্রিনটা sir. দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. ওকে ওকে, ভেরি গুড। এটা আবার এদিকে চলে এসছে, এটাকে সরিয়ে দিই তাহলে তো এই যে পার্টটা, এটা হচ্ছে আমাদের ওই ইন্ট্রোডাকশন পার্টে দেখবি সিলেবাসের মধ্যে আছে ইনভেন্টরি ভ্যালুয়েশন একটা পার্ট রয়েছে আমাদের। তো এই যে এটা ইনভেন্টরি ভ্যালুয়েশন, আমি থিওরিটিক্যালি আজকে একটু বলে দিয়ে যাচ্ছি তোদের। আচ্ছা, ফার্স্টে আমাকে কেউ একটু বলবি হোয়াট ইজ ইনভেন্টরি? ইনভেন্টরি বললে তোরা কি বুঝতে পারিস? মানে আমাকে যদি কেউ বলে ইনভেন্টরি বা স্টক, যদি কিছু বলে তাহলে আমি কি বুঝতে পারি? এটা আমাকে কেউ একটু বল তো দেখি। আমাকে কেউ একটু বল যে ইনভেন্টরি বললে আমরা কি বুঝবো। যে কেউ একটু আনমিউট করে বল, কারণ চ্যাট বক্সে আবার ওদিকে গিয়ে দেখতে হবে। যে কোনো, মানে ইনভেন্টরি বললে তোরা কি বুঝতে পারিস? হোয়াট ইজ ইনভেন্টরি অর হোয়াট ইজ Sir, স্টক? হ্যাঁ বল। যতটা কতটা স্টক আছে সেটা বুঝবো, গুডস কতটা আছে। মানে কি রকম টাইপের স্টক? মানে আমি প্রোডাকশন করেছি, সে তার স্টক কি? মানে আমি গুডস প্রোডাকশন করেছি বা আমি পারচেস করেছি, আমার কাছে কতটা আছে, তাই তো? হ্যাঁ। ইন ইন জেনারেল কিন্তু স্টক মানে আমাদের বললো যে ক্লোজিং স্টক। তো ক্লোজিং স্টক মানে আমরা কি বুঝি বল? পারচেস করার পর, সেল করার পর যা থাকে আমার কাছে সেইটা। ভেরি গুড। এইবার তার মানে স্টক বলতে আমরা মানে জেনারেল কনসেপ্ট আমাদের কাছে কিন্তু এখনো অব্দি যেটা আমরা ভাবি সেটা হচ্ছে একটা ফিনিশ গুডস। মানে আমি ধর, মানে স্টক বলতে আমি ক্লোজিং স্টক বলতে কিন্তু শুধুমাত্র ফিনিশ গুডস কেই বুঝি, তাই তো? যে ফিনিশ গুডস আমার কাছে কতটা আছে, তাই কি না? Yes, sir. কিন্তু সেই কনসেপ্টটা ভুল। ধর কোনো একটা মানে কোনো একটা প্রোডাকশন ইউনিট, সে তো র ম্যাটেরিয়ালও কিনতে পারে। ধর আমি কোনো একটা র ম্যাটেরিয়াল কিনলাম, সেই র ম্যাটেরিয়ালে কিছুটা আমি ইউজ করলাম, কিছুটা ইউজ করার পর আবার কিছুটা রয়ে গেল, দ্যাট ইজ অলসো স্টক, দ্যাট ইজ অলসো ইনভেন্টরি। তার মানে আমার ইনভেন্টরি যদি বলে, তাহলে ইনভেন্টরি বা ক্লোজিং স্টক যদি বলে, তাহলে আমাকে সেখানে বুঝতে হবে ইনভেন্টরি মানে শুধুমাত্র ফিনিশ গুডস এর স্টক নয়, সেটা র ম্যাটেরিয়ালের স্টক হতে পারে, সেটা সেমি ফিনিশ গুডস এর স্টক হতে পারে। সেমি ফিনিশ গুডস মানে যেটা র ম্যাটেরিয়ালও না, আবার সেটা ফিনিশ গুডসও হয়নি, মানে মিডল পোর্শনে রয়ে গেছে, দ্যাট ইজ ওয়ার্ক ইন প্রগ্রেস, সেটাও কিন্তু আমার ইনভেন্টরি ভ্যালুয়েশনের মধ্যেও সেটা আসবে। তার মানে ইনভেন্টরি ভ্যালুয়েশন আমাকে যদি বলে, ইনভেন্টরি ভ্যালুয়েশন যদি বলে, তাহলে আমি কিন্তু সেই জায়গাটায় আমি তাহলে একটা র ম্যাটেরিয়ালের স্টক হবে, একটা একটা র ম্যাটেরিয়াল ইনভেন্টরি ভ্যালুয়েশন হতে পারে, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রগ্রেস মানে যেটা কমপ্লিট গুডসও হয়নি আবার র ম্যাটেরিয়ালও নেই, ইন দ্য মিডল টাইমে রয়েছে, আর একটা আমার ফিনিশ গুডস। এবার আমাকে বল যে তোরা, যে যদি স্টক বলে, তাহলে স্টক বললে তো এই তিনটে জিনিসকে আমরা বুঝবোই, তাই না? স্টক বললে আমরা এই তিনটে জিনিসকে বুঝতে পারছি, তাই তো? Yes, sir. হুম। এইবার স্টক মানে কিন্তু আরো কিছু জিনিসকেও তুই ইনক্লুড করতে পারিস স্টক যদি বলে। কিছু সেমি ফিনিশ গুডস এইগুলো তো হয়ে গেল, র মেটেরিয়াল, সেমি ফিনিশ গুডস, ফিনিশ গুডস, আমরা স্টক হয়ে গেল। আমাকে লুজ টুলসও থাকতে পারে, মানে ছোট ছোট কিছু মেশিনারিজ, কিছু টুলস যেগুলো আমি প্রোডাকশনের কাজে ইউজ করি, তারও কিন্তু একটা স্টক হয়। তো এই যে আমাদের যে ইনভেন্টরি ভ্যালুয়েশন আমরা যে শিখবো, সেখানে তো ডিফারেন্ট মেথডস আছে, সেগুলো আমরা জানবো। এখানে দেখ, আমি একটা এখানে যে নোটসটা এখানে শো করছে তোদেরকে, এখানে দেখ লিখেছে লার্নিং অবজেক্টিভস, যে কি কি আমি শিখবো এখানে। অন কমপ্লিশন অফ স্টাডি অফ দ্য চ্যাপ্টার ইউ শুড অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড মিনিং অ্যান্ড ফিচার্স অফ ইনভেন্টরি। ফার্স্টে হোয়াট ইজ ইনভেন্টরি এটা আমাকে জানতে হবে। ভ্যালুয়েশন অফ ইনভেন্টরিজ অ্যাজ পার AS2, দ্যাট ইজ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 তে আমাকে কিভাবে আমি ভ্যালুয়েশন করব, হাউ how could we value the inventory as per accounting standard 2, and different methods, পরেরটা আছে different methods of pricing of issues material। এই যে আমাকে ধর, আমার কাছে ধর একটা প্রোডাকশন ইউনিট আছে আর একটা স্টক, একটা মেনটেন করার একটা ইউনিট আছে। তাহলে সেখানে আমি স্টক যেখানে আমি মেনটেন করছি, সেখান থেকে আমি প্রোডাকশন ইউনিটে যখন ট্রান্সফার করছি ম্যাটেরিয়ালটা, তখন কিন্তু আমাকে কিছু প্রাইসিং মেনটেন করতে হবে। মানে আমার কত টাকার ম্যাটেরিয়াল গেল,
কত টাকার ম্যাটেরিয়াল আমার স্টক থেকে প্রোডাকশন ইউনিটে গেল, মানে যেখানে আমার স্টকটা রয়েছে সেখান থেকে প্রোডাকশন ইউনিটে কত অ্যামাউন্ট অফ মাল গেল, অ্যামাউন্টে একটা নেব, এবং কোয়ান্টিটি বোথ, দুটোতেই আমাকে কিন্তু ভ্যালুয়েশনটা করতে হবে। ইনভেন্টরি রিকনসিলিয়েশন, হোয়াট ইজ ইনভেন্টরি, এটা মেথড অফ প্রাইসিংটা বুঝতে পারছি, এখানে কতগুলো আমরা মেথড আমরা ইউজ করব, লাইক লিফো ফিফো, এরকম কতগুলো মেথড আছে, আমি আসছি পরে ওখানে। তারপরে দেখ লিখেছে ইনভেন্টরি রিকনসিলিয়েশন। ইনভেন্টরি রিকনসিলিয়েশন মানে তোরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের নাম শুনেছিস, বিআরএস? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ওখানে একটা রিকনসিলিয়েশন কি করতাম, যে ক্যাশ বুকের যে ব্যাংকের যে কলামটা আমার ছিল তার সাথে আমার পাসবুকের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্স গুলোকে নিয়ে আমরা একটা রিকনসিলিয়েশন করতাম, যে আমার ক্যাশ বুকে যদি এত ব্যালেন্স থাকে তাহলে আমার পাসবুকে কত ব্যালেন্স থাকা উচিত, বা পাসবুকে এত ব্যালেন্স থাকলে ক্যাশ বুকে কত থাকা উচিত। সেটা আমরা বিআরএস বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, বা বাংলায় বলে ব্যাংক সমন্বয় বিবরণী, সেখানে আমরা শিখতাম। তো এখানেও ঠিক তেমনি ইনভেন্টরি রিকনসিলিয়েশন একটা আমাদের পার্ট থাকবে, ঠিক আছে? তাহলে আমার যে মেথড অফ প্রাইসিং অফ ইস্যুস ম্যাটেরিয়াল একটা আমরা শিখবো, আর ইনভেন্টরি রিকনসিলিয়েশন আমাকে শিখতে হবে। তো এখানে হোয়াট ইজ ইনভেন্টরি, এখানে দেখ ডিফাইন করেছে দ্য মিনিং অফ ইনভেন্টরিজ। এটা দেখা যাচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। The sum of the goods purchased manufactured during the particular accounting year may not be sold during the year. On the other hand, some of the goods for which manufactured process has been started during the particular accounting year may not be finished or sellable in the market during that year, and consequently, those semi-finished goods or incomplete goods cannot be sold during the year. তার মানে কি আমার, দেখ এখানটায় যেটা আমি বলছিলাম, তার মানে কিছু ম্যাটেরিয়াল আমার এরকম থাকতে পারে, সেটাকে আমি সেমি ফিনিশ গুডস বলছি, মানে সেটা কমপ্লিট গুডসও হয়নি, আবার সেটা র ম্যাটেরিয়ালও নেই, এটা মিডলে পজিশনে আছে, সেটাকে আমরা বলছি ওয়ার্ক ইন প্রগ্রেস অর সেমি ফিনিশ গুডস। হ্যাঁ, finished goods আমার কি থাকতে পারে, কেউ মনে হয় জয়েন করার চেষ্টা করছে নাকি, ইশিকা, যাই হোক, স্নিগ্ধা, দাঁড়া একটু ঢুকিয়ে নিব তাহলে। ইশিকা, স্নিগ্ধা, হুম, আচ্ছা, দেখা যাচ্ছে তো এটা? সমস্যা কি হয়, এখান থেকে আবার ওদিকে গেলে মাঝে মাঝে স্ক্রিন শেয়ারটা অফ হয়ে যায়। তাহলে আমরা এখানটায় দেখ, এই যে ডিফাইন করা আছে অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2, এইখানে দেখ নিচে লাস্ট লাইনটায় চলে র ম্যাটেরিয়াল এ দিয়ে দেখানো আছে, র ম্যাটেরিয়াল ওয়ার্ক ইন প্রগ্রেস এন্ড ফিনিশ গুডস। এটা হচ্ছে আমার সবগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেটস এর হেডিংস এ আমরা দেখাই। কারেন্ট অ্যাসেটস এর মধ্যে র ম্যাটেরিয়াল একটা ইনভেন্টরি হতে পারে, একটা ওয়ার্ক ইন প্রগ্রেস, একটা ফিনিশ গুডস হতে পারে। অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 ইস্যুড বাই দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, তোরা জানিস যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা তৈরি করে কারা, কারা প্রিপেয়ার করে, আইসিআই মানে চার্টার্ড ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, আইসিআই। ইনভেন্টরিজ আর অ্যাসেটস হুইচ আর, এখানে ওরা কি বলছে অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2, সেটা আমাদের এখানে বলেছে, বলছে হেল্ড ফর sale in the ordinary course of business means finished goods that are held for sale in the process of production. For such sale means work in progress that held in the production process in the form of material or supplies to be consumed in the production process, or in the rendering services means raw material that after the process to produce finished goods through the production process. তার মানে যে তিনটাকে উপরে বলেছে, একটা র ম্যাটেরিয়াল, একটা ওয়ার্ক ইন প্রগ্রেস, ফিনিশ গুড, সেটাকেই এখানে বলা হয়েছে। কারণ এইটুকুনি জায়গাতে বুঝতে কিছু অসুবিধা থাকলে আমাকে বলতে পারিস, আমার মনে হয় না কিছু অসুবিধা হবে, তাও আমি জিজ্ঞাসা করলাম। তার মানে ইনভেন্টরি বলতে মেনলি আমরা র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রগ্রেস আর ফিনিশ গুডস এর ভ্যালুয়েশনের কথাটাই আমরা বুঝবো। এখানে দেখে একটা পয়েন্ট করেছে, ইনভেন্টরি রেফার্স টু স্টক অফ, তাহলে মানে ইনভেন্টরির মধ্যে আমাকে একটা স্টক নিচ্ছি কার, র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রগ্রেস এন্ড ফিনিশ গুডস। মানে আমাদের আগে যে কনসেপ্টটা ছিল যে আমরা
যে স্টক বললেই আমরা বলতাম ফিনিশ গুডস, দ্যাট ইজ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, সেই কনসেপ্টটা কিন্তু ভুল। যে ইনভেন্টরি অর স্টক যদি আমাকে বলে, কার স্টক, র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রগ্রেস এন্ড ফিনিশ গুডস তিনটেরই স্টক হবে। এখানে কিছু ফিচার্স আছে, তোরা এটাকে পড়বি, এটা আমি আর কিছু বলছি না। দেন ভ্যালুয়েশন অফ ইনভেন্টরিজ, এই যে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরিজ, এইটা আমাদেরকে একটু জানতে হবে। ইনভেন্টরিজ আর জেনারেলি ভ্যালুড এট দ্য এন্ড অফ এভরি অ্যাকাউন্টিং ইয়ার, প্রত্যেকটা অ্যাকাউন্টিং ইয়ারের শেষে আমাদের কিন্তু ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে হবে। অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2, inventories are to be valued at a lower cost of inventory or net realizable value, NRV, of the inventory। মানে ইনভেন্টরি ভ্যালুয়েশনের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 মানে অ্যামাউন্টে কত, সেই ক্যালকুলেশনটা যখন করব আমাকে দুটো দিক থেকে ভ্যালুয়েশন করতে হবে। একটা হচ্ছে লোয়ার কস্ট অফ দা ইনভেন্টরি, যে আমাকে ভ্যালু করতে হবে, মানে কস্ট অফ দ্য ইনভেন্টরি একটা ক্যালকুলেশন করব, যে আমার ইনভেন্টরি যেটা রয়েছে তার একটা কস্ট হবে। আর নেট রিয়েলাইজেবল ভ্যালু, মানে নেট রিয়েলাইজেবল ভ্যালু মানে যেটা আমার ইনভেন্টরি আমার কাছে রয়েছে, সেটা যদি ধর মার্কেটে বিক্রি করি, ধর বিক্রি করলে আমি 1 লাখ পাবো, 1 লাখ, 1 লাখ টাকা পাবো। কিন্তু সেটা বিক্রি করতে গিয়ে আবার খরচ হতে পারে, ধর ব্রোকারেজ আমাকে দিতে হবে, তাহলে সেই ব্রোকারেজটা সেখান থেকে মাইনাস করলে যে ফিগারটা দাঁড়াবে, অর মানে সেলিং এক্সপেন্সেস রিলেটেড টু সেলিং এক্সপেন্সেস ইন রিগার্ডিং দা সেল অফ ইনভেন্টরি, মানে আমি যদি ওই মালটাকে বিক্রি করি, আমার ইনভেন্টরিটাকে যদি সেল করি, তাহলে সেল করার পরে যে অ্যামাউন্টটা পেলাম, তার থেকে আমার ওই সেল করার জন্য যে কস্টটা আছে সেটাকে যদি মাইনাস করে দিই, তাহলে সেটাকে আমরা বলবো নেট রিয়ালাইজেবল ভ্যালু, দ্যাট ইজ এনআরভি। তাহলে একটা হচ্ছে কস্ট অফ দ্য ইনভেন্টরি, মানে আমার কাছে যে জিনিসটা আছে তার কস্ট কত একটা ক্যালকুলেশন করতে হবে, আর ওটাকে আমি যদি মার্কেটে বিক্রি করে আমার ঘরে কত টাকা নেট আসবে, দ্যাট ইজ কল নেট রিয়ালাইজেবল ভ্যালু। এই দুটোর মধ্যে যেটা কম হবে সেটাকে আমরা নেব। বোঝা গেল? তাহলে কস্ট অফ দ্য ইনভেন্টরি আর নেট রিয়ালাইজেবল ভ্যালু, হুইচ এভার ইজ লোয়ার, তাহলে লোয়ার আমার যেটা হবে সেটাকে আমাকে ভ্যালুয়েশনে দেখাতে হবে। আচ্ছা, ডিটেলস অফ দ্য কস্ট অফ দ্য ইনভেন্টরি। কস্ট অফ দ্য ইনভেন্টরির মধ্যে আমার কি কি থাকছে এখানে দিয়ে দিয়েছে। দ্য কস্ট অফ দ্য পারচেস, কস্ট অফ কনভার্সন and cost other cost. For the purpose of cost of purchase consist of purchase price of the inventory, tax and duties non-refundable paid on purchase, freight or inwards, and other expenditure directly attributable to the acquisition of inventories. Purchase price of the inventory should be considered after deducting the trade discount, মানে পারচেস যখন আমরা করি কোনো জিনিস, তখন তার থেকে আমি কি কি বাদ দিই, ট্রেড ডিসকাউন্টটা শুরুতেই বাদ যায়, ট্রেড ডিসকাউন্টটা বাদ যাবে এবং সেটার কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে না। দেন আসে আমাদের রিবেট, দেন ডিউটি ড্রব্যাক, ডিউটি ড্রব্যাক এর পরে আসবে, নামাই একটু, ডিউটি ড্রব্যাক অ্যান্ড আদার সিমিলার আইটেমস। তাহলে এইগুলো হচ্ছে পারচেস প্রাইস থেকে আমার এইগুলোকে মাইনাস করতে হবে। ফর দ্য পারপাস অফ দ্য কস্ট অফ কনভার্সন ইনক্লুড all the all direct cost involved to converting the raw material into the finished product। cost of conversion এর মধ্যে কি কি থাকছে সেটা বলে দিয়েছে। direct labor cost, মানে conversion cost মানে হচ্ছে তো র মেটেরিয়াল ছিল, সেটা তো সেমি ফিনিশ গুডস বা ফিনিশ গুডস হয়েছে, সেটা হতে গিয়ে একটা তো কস্ট হয়, একটা লেবার কস্ট থাকতে পারে, বা আমি আদার্স কোনো ম্যাটেরিয়াল ওর মধ্যে দিলাম। হ্যাঁ, ধর আমি আমি প্লেন কোন একটা ইয়ে কিনেছি, কি বলে, ধর আমি আমার হচ্ছে প্রোডাকশন হচ্ছে আমি কাপড় বানাবো, যে ডিজাইনেবল কাপড়, তাহলে আমি প্রথমে একটা কাপড় কিনেছি, দ্যাট ইজ আমার র মেটেরিয়াল, সেটাকে আমার এবার কালারিং করতে হবে, ডিজাইনিং করতে হবে, তার একটা কস্ট আছে, সেগুলোও কিন্তু ইনক্লুড হয়ে যাবে। অ্যালোকেশন অফ প্রোডাকশন ওভারহেড, ওভারহেড মানে হচ্ছে এক্সপেন্সেসটাকেই এখানে কস্টের ল্যাঙ্গুয়েজে আমরা ওভারহেড হিসাবে বলবো। আচ্ছা, তারপরে চলে আসছি আমরা আদার কস্ট, পারপাস অফ দ্য কস্ট সাচ ওভারহেড আদার দেন দ্য প্রোডাকশন ওভারহেড, কস্ট অফ ডিজাইন, এই যে এখানে বলছে কস্ট অফ ডিজাইন অ্যান্ড প্যাটার্ন, কস্ট অফ ইনভেন্টরি ডাজ নট ইনক্লুড, কস্ট অফ ইনভেন্টরির মধ্যে কোনগুলো যাবে না সেটাও বলে দিয়েছে। স্টোরেজ কস্ট, মানে যে স্টোরটায় রেখেছি তা সেটা ধর আমি রেন্টে নিয়েছি, সেই স্টোরের কোনো কস্ট আমি নিতে পারবো না। কস্ট অফ অ্যাবনর্মাল ওয়েস্টেজ অর লস, কোনো যদি অ্যাবনর্মাল ওয়েস্টেজ হয়ে যায় সেটাও কস্টের মধ্যে নেওয়া যাবে না। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস অর ওভারহেড আমি নিতে পারবো না। ইন্টারেস্ট অন বরোয়িং অন কস্ট অফ লোন টেকিং দ্য বাইং টেকেন ফর বাইং র মেটেরিয়ালস অ্যান্ড রানিং প্রোডাকশন প্রসেস, মানে আমি ধর যে ম্যাটেরিয়ালটা কিনেছি সেটা কিনতে গিয়ে আমার ব্যাংক থেকে লোন নিতে হয়েছে, তাহলে লোনের একটা ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টটা কিন্তু এর মধ্যে যাবে না। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড দ্যাট ডু নট
contribute the bring any inventory into the present condition and allocation. তারপরে চলে আসছে রিয়েলাইজেবল ভ্যালু, যেটা বললাম সেটাই এখানে বলা আছে, তোরা এটা করে নিবি, কোনো অসুবিধা নেই। যেটা নেট রিয়েলাইজেবল ভ্যালু মানে এস্টিমেট কস্ট অফ কমপ্লিশন, এই এখানে দিয়েছে, তার নেট রিয়েলাইজেবল ভ্যালুটা কি করে বার করব। এই যে স্টপ থিঙ্ক, এখানে দেখ একটা পয়েন্ট করা আছে, অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 ইনভেন্টরিজ আর টু বি ভ্যালুড এট এ লোয়ার কস্ট অফ দ্য ইনভেন্টরি অর নেট রিয়েলাইজেবল ভ্যালু অফ দ্য ইনভেন্টরি। এর পরে আছে হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, প্রিন্সিপাল অফ লোয়ার কস্ট অ্যান্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু। এটা সিগনিফিকেন্সটা দিয়েছে, কেন এইভাবে আমি প্রসেসটা করছি, ঠিক আছে। আচ্ছা, এবার কতগুলো আমরা মেথড আমরা জানবো এখানে, ঠিক আছে। এই মেথড গুলোকে একটু দেখে নিই আমরা, কত মেথডে আমরা স্পেসিফিক প্রাইস মেথড, মানে এখানে বলছে ডিফারেন্ট মেথডস অফ প্রাইসিং এন্ড ইস্যুস অফ ম্যাটেরিয়াল। ইস্যু অফ ম্যাটেরিয়াল মানে আমার প্রোডাকশন ইউনিটে যাচ্ছে, সেটা আমার স্টোর থেকে প্রোডাকশনে যাচ্ছে, তার জন্য যে যে কি কি ভ্যালুয়েশন মেথড আমি নিতে পারি ইনভেন্টরি, সেটা এখানে বলা আছে। স্পেসিফিক প্রাইস মেথড, যদি প্রাইসটাকে যদি ফিক্সিং করা থাকে তাহলে সেই যে প্রাইস হতে পারে। আর একটা হচ্ছে ফিফো মেথড, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে প্রথমের মালটা প্রথমে আমি বার করে দিচ্ছি, মানে যে মালটা আমার আগে এসছে সেটা আগে আমি প্রোডাকশন ইউনিটকে দিচ্ছি। লাস্ট ইন ফার্স্ট আউট মানে যেটা শেষে এসছে সেটাকে আগে দিচ্ছি। আর একটা হচ্ছে বেস্ট স্টক মেথড, এটা হচ্ছে কস্ট প্রাইস মেথডের মধ্যে পড়ছে। তারপরে আছে অ্যাভারেজ প্রাইস মেথড, সিম্পল অ্যাভারেজ প্রাইস হতে পারে, ওয়েটেড অ্যাভারেজ হতে পারে, পিরিয়ডিক সিম্পল অ্যাভারেজ প্রাইস মেথড হতে পারে, পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ মেথড হতে পারে, মুভিং স্যাম্পল মুভিং সিম্পল অ্যাভারেজ প্রাইস মেথড হতে পারে, মুভিং ওয়েটেড অ্যাভারেজ প্রাইস মেথড হতে পারে। এইগুলো আমার থাকছে। আর মার্কেট প্রাইস মেথডের মধ্যে রিয়েলাইজেবল প্রাইস মেথড আর রিপ্লেসমেন্ট প্রাইস মেথড, এই দুটো মেথড আমাকে করা যেতে পারে। আর ন্যাশনাল প্রাইস মেথড, এটাতে স্ট্যান্ডার্ড প্রাইস মেথড হতে পারে, একটা ইনফ্লেটেড প্রাইস মেথড। ইনফ্লেটেড প্রাইস মেথডের জন্য আমাদের লাগে ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বারের বেসিসে, ইন্ডেক্স নাম্বার মানে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই যে ধর যে আমরা যে প্রতিদিন যে জিনিসগুলো ব্যবহার করছি, ধর আজকে আমি যে পেনটা 10 টাকা দিয়ে কিনছি, সেই পেনটা ধর 5 বছর আগে 3 টাকাতে পাওয়া যেত, তাহলে কি হয়েছে, তার একটা প্রাইস বেড়েছে। আগে যে খাবারটা আমি 5 টাকায় যে পরিমাণ খাবার কিনতে পারতাম, সেইটা আমি সেই পরিমাণ খাবার কিন্তু 5 টাকায় আমি পাচ্ছি না, বা 10 টাকায় পাচ্ছি না সেই পরিমাণ খাবার। তাহলে সেই পরিমাণ খাবার কিনতে গেলে আমাকে আরো বেশি পয়সা আমাকে খরচ করতে হবে। তার মানে আগের টাকা, আগের সমপরিমাণ টাকায় এখন কিন্তু সমপরিমাণ আমি মানে সেম লেভেল অফ অর সেম অ্যামাউন্ট অফ গুডস বা সার্ভিস আমি পাচ্ছি। তাহলে এই যে যতটা প্রাইস পার্সেন্টেজ বাড়ছে সেটাকে আমরা বলি সেটাকে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে ক্যালকুলেশন করি, এবং সেখানে ইনফ্লেটেড প্রাইস আমরা সেখান দিয়ে ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, রি ইস্যু প্রাইস মেথড এটা আছে, তোরা পরের বছর যখন স্ট্যাটিস্টিক্স করবি দেখবি ওখানে তোদেরকে শেখানো হবে হচ্ছে ইন্ডেক্স নাম্বার বলে, সেখানে ওটার কনসেপ্টটা আরো ভালো পাবি, তখন ইনফ্লেটেড এই যে প্রাইস মেথডটা ওখানে আরেকটু ভালো করে বুঝতে পারবি। পরে আছে রি ইস্যু প্রাইস মেথড দিয়ে দিয়েছে। এবার হচ্ছে ডিটেলে বলছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড বলে দিলাম, লাস্ট ইন ফার্স্ট আউট মেথড বলে দিলাম, লিফো ফিফো, এই মেথড গুলোকে এবার ক্লারিফাই করা হয়েছে, এখানে আর কিছু করা হয়নি। এরপরে আমার অঙ্কগুলো স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এর পরের দিনকে আমরা এই যে অঙ্কগুলো, আমি পুরো নোটটাই তোদের ক্লাসরুমে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে অনেকগুলো পেজ আছে আমাদের, এই যে এইগুলো দেখ, এখানে দেখ দেখানো হচ্ছে, এটা হচ্ছে এই যে প্রবলেম নাম্বার 7, এখানে টোটাল ম্যাটেরিয়াল, এই যে প্রবলেম গুলো আমি দিয়েছি উইথ সলিউশনও দেওয়া আছে এখানে। আমি এগুলো এই যে এখানে দেখ লিখেছে, লিফোতে সিম্পল অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ মেথডে কিভাবে ভ্যালুয়েশন করা হচ্ছে, এই যে এখানে দেখ দেখানো আছে, প্রত্যেকটাই এখানে দেখানো আছে, এই যে মেথড গুলো এখানে করা আছে, ঠিক আছে। এই যে এখানে দেখ দেখানো আছে ব্যালেন্স ওপেনিং এত ছিল, তারপরে এই হয়েছে, এগুলো সব সিইউবি কমে এসছে এই কোশ্চেন গুলো, সেগুলোকে আমি তোদেরকে দিয়েছি টাইপস গুলো, ঠিক আছে। দেন অনেকগুলো পেজেস আছে, আর লাস্টের দিকে রিকনসিলিয়েশনের আরো কিছু অঙ্ক আছে। এন্ড প্রবলেম নাম্বার 14টাই হচ্ছে আমার লাস্ট। তাহলে 14টা প্রবলেম আমার এখানে দেওয়া আছে, এই টোটাল থিওরিটা আমি তোদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি ওটাকে। আহ আমি স্ক্রিনটাকে স্টপ করে দিচ্ছি শেয়ারিং, আমরা মেন পেজে যাই, মেন পেজটাকে বড় করে নিই।
রেকর্ডিংটা অফ করি। তোরা চ্যাট বক্সে তোদের ইয়েটা দিয়ে দিয়েছিস তো, নাম রোল নাম্বার গুলো? হ্যাঁ স্যার। তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই। ওকে। হ্যাঁ, হুম।